পৃথিবীর দৈর্ঘ্য, প্রস্থ ও নক্ষত্রের হিসাব। পূর্বেই বলেছি, সেকালে নবাব বাদশাহদের মাথায় অদ্ভুত সব খেয়াল চাপত। নিজেদের খেয়াল চরিতার্থ করতে তারা প্রচুর অর্থ ব্যয় করতেও পিছপা হতেন না। কিন্তু তাঁদের সেই সব উদ্ভট খেয়াল নিরসন করতে অন্যান্যদের প্রাণ ওষ্ঠাগত হতো। এইরকমই আর একবার মুর্শিদাবাদের নবাবের মাথায় হঠাৎ খেয়াল চাপে পৃথিবীর দৈর্ঘ্য, প্রস্থ ও নক্ষত্রের সংখ্যা কত, এটা তার জানা দরকার। কিন্তু তার এই কৌতূহলে নিরসন করবে কে? অনেক ভেবেচিন্তে তিনি তলব করেন নদিয়াধিপতিকে। তখনকার দিনে জ্যোতিষী এবং গণনার ক্ষেত্রে নবদ্বীপের পণ্ডিতরা ভারী সুনাম অর্জন করেছিলেন। নবাব সেই হেতু নদিয়াধিপতি মহারাজ কৃষ্ণচন্দ্রকে দরবারে ডেকে পাঠালেন। নবাব বাহাদুরের তলব পেয়ে মহারাজ কৃষ্ণচন্দ্র হন্তদন্ত হয়ে ছুটলেন নবাব দরবারে। মহারাজ কৃষ্ণচন্দ্র নবাব দরবারে হাজির হয়ে নবাবকে অভিবাদন করে বললেন, আদেশ করুন খোদাবন্দ। মহারাজ কৃষ্ণচন্দ্রকে প্রতি অভিবাদন জানিয়ে নবাব দাড়ি চুলকে বললেন, মহারাজ, পৃথিবী লম্বায় ও চওড়ায় পরিমাপ কত এবং আকাশে নক্ষত্রের সংখ্যা কতগুলি, এর সংখ্যা জানা আমার কাছে বিশেষ প্রয়োজন। আপনি যত তাড়াতাড়ি পারেন এর উত্তরগুলি আমার কাছে পাঠানোর ব্যবস্থা করুন। একটু থেমে নবাব পুনরায় কৃষ্ণচন্দ্রের উদ্দেশ্যে বললেন, গণনার দায়িত্ব এই কারণেই আপনাকে দেওয়া, আপনার রাজ্যের পাণ্ডিত্যের সুনামের কথা ভেবে। যাই হোক, এখন আপনি আসতে পারেন। রাজ্যে ফিরে তাড়াতাড়ি আমার উত্তর পাঠানোর ব্যবস্থা করুন। নবাবের হুকুম শুনে মহারাজ কৃষ্ণচন্দ্রের তো ভিড়মি খাবার জোগাড়, কিন্তু মুখে কিছু বললেন না। পুনরায় নবাবকে অভিবাদন জানিয়ে ও যথা আজ্ঞা বলে তিনি নবাব দরবার থেকে বিদায় নেন। কৃষ্ণনগরে ফিরে এসে মহারাজ কৃষ্ণচন্দ্র গভীর চিন্তায় মগ্ন হলেন। সত্যি এ ভারী বেয়ারা হুকুম। পৃথিবীর দৈর্ঘ্য, প্রস্থ মেপে বলা কি জাদা কথা? আর নক্ষত্রের সংখ্যা কি গণনা করা সম্ভব? তবুও মহারাজ কৃষ্ণচন্দ্র নবদ্বীপের সব জ্যোতিষী, গণৎকার, পণ্ডিতদের রাজসভায় ডেকে পাঠালেন। তারা সবাই রাজসভায় হাজির হলে মহারাজ তাদেরকে নবাবের অদ্ভুত খেয়ালের কথা জানালেন। শুনে তারা সকলেই এক বাক্যে জানালো, পৃথিবী দৈর্ঘ্য, প্রস্থের পরিমাপ এবং নক্ষত্রের সংখ্যা গণনা করা অসম্ভব মহারাজ। এটা আমরা তো বটেই, পৃথিবীর অন্য কোনো জ্যোতিষীর পক্ষেও গণনা করা সম্ভব নয়। কথাটা মহারাজও অবশ্য জানতেন। এটাও গণনা করা অসম্ভব। শুধু অসম্ভবই নয়, এটা নবাবের অন্যায় আবদারও বটে। কিন্তু এই কথা তো আর নবাবকে মুখ ফুটে বলা যায় না। তাহলেই তিনি হয়তো রেগে উঠবেন, হয়তো রাগের ঠেলায় তিনি যুদ্ধ বাঁধিয়ে বসবেন। তখন তো আর এক বিপদ, রাজ্য নিয়ে টানাটানি পড়বে। তাই মহারাজ কৃষ্ণচন্দ্র পুনরায় চিন্তামগ্ন হয়ে পড়েন। আহার নিদ্রা ভুলে গিয়ে রাজসভার দরকারি কাজ ত্যাগ করে সভায় বসে রাজা ভাবেন, মন্ত্রী ভাবেন, উজির ভাবেন, পাত্র, মিত্র, অমাত্যবৃন্দ সকলেই গালে হাত দিয়ে ভাবেন। কিন্তু সবাই মিলে অনেক ভেবেও কেউ কোনো কিছু উপায় বের করতে পারেন না। অতএব ডাক রাজ্যের ভার গোপাল ভাঁড়কে। দেখা যাক সেই কোনো উপায় বাতলাতে পারে কিনা। অতীতেও মহারাজকে এমনই অনেক বিপদ থেকে সেই উদ্ধার করেছে। সুতরাং গোপালের খোঁজে তৎক্ষণাৎ 200 লোক ছুটল। খবর পেয়ে গোপাল সঙ্গে সঙ্গে ছুটতে ছুটতে রাজসভায় এসে রাজাকে চিন্তাকুল দেখে কারণ জিজ্ঞেস করে। গোপালের কথার উত্তরে মহারাজ নবাবের উদ্ভট খেয়ালের কথা গোপালকে জানালে গোপাল একগাল হেসে বলে, মহারাজ, এই সামান্য কথার জন্য এত চিন্তা ভাবনা? মহারাজ, এই গণনা করার জন্যই তো পৃথিবীতে আমার জন্ম। আপনি জেনে রাখুন মহারাজ,
এই গণনা আমি ছাড়া এই পৃথিবীতে আর কেউ করতে পারবে না। অতএব আপনি এখনই একটি চিঠি লিখে নবাবের কাছে বেশ কিছু টাকা চেয়ে পাঠান। টাকা পেয়ে গেলেই আমি বছর খানেকের মধ্যে গণনার কাজ শেষ করব। গোপালের কথা শুনে মহারাজ কৃষ্ণচন্দ্র মনে ভারী আশ্বস্ত বোধ করলেন। মুখে অবশ্য ছোট্ট করে বললেন, আমার মান সম্মান হারানোর আশঙ্কা নেই তো? গোপাল এবারও হাসি মুখে বলল, না মহারাজ, আপনি শুধু আমার উপর ভরসা রাখুন। গোপালের উপর ভরসা না রেখেই বা কি করবেন মহারাজ? এছাড়া তো অন্য কোনো উপায়ও নেই। তাই তিনি গোপালের কথা মতো নবাবের কাছে একটি চিঠি লিখে পাঠালেন। মহারাজের চিঠি পড়ে নবাব সাহেব ভাবলেন, গণনার জন্য যখন ভালো পণ্ডিত পাওয়া গেছে তখন আর টাকা খরচের জন্য ভাব নাকি। তাই তিনি সঙ্গে সঙ্গেই 1000 টাকা কৃষ্ণনগরের উদ্দেশ্যে পাঠিয়ে দিলেন। আর গোপাল সেই টাকা হাতে পেয়ে সঙ্গে সঙ্গে বেশ কয়েক বিঘা ধানি জমি কিনে রাখলো। বাকি টাকা মাস 6 মধ্যে বেশ ফুর্তি করে আর বড়লোকিপানা করে শেষ করে ফেলল। গোপালের ব্যাপার স্যাপার শুনে মহারাজ কৃষ্ণচন্দ্র একদিন গোপালকে ডেকে জিজ্ঞেস করলেন, গণনার কাজ কতদূর এগোলো গোপাল? মহারাজের কথা শুনে গোপাল একটুও না ঘাবড়িয়ে হাসি মুখে উত্তর দেয়, মহারাজ, গণনার কাজ ঠিক মতোই এগোচ্ছে। আশা করি আর মাস 6 মধ্যেই গোটা কাজটাই সম্পূর্ণ করতে পারবো। দিন যায়, সপ্তাহ যায়, মাস যায়, ক্রমে বছর গড়িয়ে গেলে মুর্শিদাবাদের নবাব একদিন মহারাজ কৃষ্ণচন্দ্রের কাছে পত্র লিখে পাঠালেন। গণনার কাজ কত দূর এগোলো পারলে জানান, না পারলেও জানান। নবাবের জরুরি পত্র পেয়ে মহারাজ কৃষ্ণচন্দ্র তৎক্ষণাৎ গোপালকে ডেকে জিজ্ঞেস করলেন, গোপাল, গণনার কাজ কত দূর কি করলে বলো? নবাব বাহাদুর চিঠি লিখে পাঠিয়েছে। গোপাল বলল, গণনার কাজ প্রায় শেষ হয়ে এসেছে। আপনি এখন নবাবকে একটা চিঠি লিখে পাঠান। এই বিশাল কাজে আমার আরো কিছু টাকার প্রয়োজন। আগের টাকা সব শেষ হয়ে গেছে। টাকা পেলেই গণনার হিসেবপত্র গুছিয়ে নিয়ে আমি সপ্তাহখানেকের মধ্যেই নবাব দরবারে হাজির হব। মহারাজ কৃষ্ণচন্দ্র আর কি করবেন, বাধ্য হয়ে গোপালের কথা মতো নবাবকে আরো কিছু টাকা ও সময় দিতে চিঠি লিখে জানান। নবাবও মহারাজ কৃষ্ণচন্দ্রের চিঠি পেয়ে নিশ্চিন্ত মনে 1000 টাকা এবং 1 মাস সময় কৃষ্ণনগরের উদ্দেশ্যে পাঠান। এবার গোপাল 3000 টাকা হাতে পেয়ে পরদিন হাটে গিয়ে কি সব কেনাকাটা করলো। এরপরে 7 দিনও গোপাল হাটে গিয়ে দিন ভরে কি সব কেনাকাটি করে বেড়ালো। দেখতে দেখতে 1-2 দিন করে পাক্কা 3 মাস কেটে গেল, কিন্তু গোপালের কোনো হেলদোল নেই। অবশেষে নবাব একদিন অধৈর্য হয়ে কড়া সুরে মহারাজ কৃষ্ণচন্দ্রের কাছে তাগাদা পাঠালেন। নবাবের তাগাদায় অস্থির হয়ে মহারাজ কৃষ্ণচন্দ্র সঙ্গে সঙ্গে গোপালকে ডেকে বললেন, গোপাল, কত দূর কি করেছো শিগগির বলো। নবাবকে আমি আর কোনো কৈফিয়ত দিতে পারছি না। এখন যা হোক কিছু একটা ব্যবস্থা তোমায় করতেই হবে। গোপাল নির্বিকার ভাবে বলল, মহারাজ, গণনার কাজ সব সমাপ্ত। 3 দিন পরে হিসাবপত্র সব গুছিয়ে নিয়ে আমি নবাব দরবারে যাত্রা করব। এবার গোপাল তার কথা রাখলো বটে। 3 দিন পর সত্যই গোপাল 50 খানা গরুর গাড়ি বোঝাই করে সরু পাটের দড়ি আর 30 খানা গরুর গাড়ি বোঝাই লম্বা লম্বা বাঁশ এবং খুব ঘন লোমওয়ালা বড় বড় 100টি ভেড়া নিয়ে মুর্শিদাবাদের উদ্দেশ্যে যাত্রা করলো। ঠিক সময় মতো গোপাল তার লটবহর নিয়ে মুর্শিদাবাদে হাজির। নবাব দরবারে প্রবেশ করে গোপাল নবাবকে একটা লম্বা সেলাম ঠুকে বলল, খোদাবন্দ, আমি কৃষ্ণনগর থেকে আসছি। পৃথিবীর দৈর্ঘ্য প্রস্থের পরিমাপ এবং নক্ষত্রের সংখ্যা হিসাব করে এনেছি। গোপালের কথা শুনে
নবাব খুশি হয়ে বললেন, বহুত আচ্ছা, তা কোথায় তোমার হিসেবপত্র, দাও আমাকে। গোপাল তখন বলল, খোদাবন্ত, আপনি দয়া করে একটু দরবারের বাইরে আসুন। এত বড় হিসেবপত্র নিয়ে দরবারের ভিতরে ঢুকতে পারিনি, তাই সেগুলো দরবার দ্বারের বাইরে রেখে এসেছি। গোপালের কথা শুনে নবাব একটু বিস্মিত হলেন বটে, তবে মুখে কিছু বললেন না। সঙ্গে সঙ্গে তিনি মসনদ ছেড়ে গোপালের পিছু পিছু দরবার প্রাঙ্গণে এসে দাঁড়ালেন। এইদিকে সেখানে তখন মহা শোরগোল পড়ে গেছে। 100 খানা ভেড়া সমস্বরে ভ্যা ভ্যা বলে ডাকছে, পায়খানা করছে, পেচ্ছাপ করছে, সে এক বিশ্রী ব্যাপার। ভেড়াগুলোর পেছনে আবার পর পর লাইন করে 80টা বাঁশ ও দড়ির গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে। সেই গাড়ির গরুগুলো এতটা পথ পাড়ি দিয়ে খিদে তৃষ্ণায় কাতর হয়ে হাম্বা হাম্বা বলে চিৎকার জুড়ে দিয়েছে। সব দেখে শুনে নবাবের চক্ষু স্থির। প্রচন্ড বিস্ময়াবিষ্ট হয়ে তিনি গোপালের কাছে জানতে চান, এগুলো কি? গোপাল 2 হাত কচলিয়ে উত্তর দেয়, আপনার হিসাব হুজুর। ওই যে ভেড়াগুলোর পেছনে যে গরুর গাড়িগুলো দাঁড়িয়ে আছে, আর প্রথম 50টা গাড়ির মধ্যে দড়ি নিয়ে এসেছি। ওই দড়িগুলো মাপলেই আপনি পৃথিবীর লম্বায় কত তার হিসাবটা পেয়ে যাবেন। দড়ির গাড়িগুলোর পেছনে আরো 30 গাড়ি বাঁশ বোঝাই রয়েছে। বাঁশগুলো মাপলে পৃথিবী চওড়ায় কত তার হিসেবটা পেয়ে যাবেন। আর এই যে এই ভেড়াগুলো দেখছেন না, এখানে 100টা ভেড়া রয়েছে। এই ভেড়া সকলের গায়ের লোমগুলো গুনলেই আকাশের গায়ে নক্ষত্র যতগুলি তার নিখুঁত সংখ্যাটা পেয়ে যাবেন। গোপালের কীর্তি দেখে ও তার কথা শুনে নবাব তো প্রথমটায় খানিকক্ষণ বিমূঢ় হয়ে রইলেন। তারপর বিউবলা তার প্রাথমিক ধাক্কা সামলিয়ে নবাব গোপালকে উত্তেজিত স্বরে বললেন, এগুলো এখন গুনে গেতে দেখা সম্ভব নয়, এখন ওগুলো যথাস্থানে পাঠিয়ে দিচ্ছি। সম্ভব হলে পরে গুনে গেতে দেখব। তা তুমি তো একটা হিসেব করে নিয়ে এসেছো নাকি? গোপাল জোরহাত করে বলে, হ্যাঁ খোদাবন্ত, হিসেব একটা করেছি বটে। নবাব বললেন, আপাতত সেটাই বলো। তখন গোপাল তার কাঁধের পুটুলি থেকে একটা লম্বা কাগজ বের করে কাগজের পাক খুলে দেখে গম্ভীর মুখে বলল, খোদাবন্ত, পৃথিবী লম্বায় 34,27,12,719 হেক্টর মাইল এবং চওড়ায় 17,32,32,599 যোজন মাইল, আর 125,81,68,117টি নক্ষত্র। এই হলো আমার হিসাব খোদাবন্ত। প্রয়োজন হলে আপনি দড়ি, বাঁশ আর ভেড়ার লোমগুলো মেপে ঝুঁকে গণনা করে আমার হিসেবের সাথে মিলিয়ে। গোপালের কথা শুনে নবাব যেন একেবারে আঁতকে ওঠেন। তাই গোপালের কথার মাঝখানেই তিনি বলে ওঠেন, না না, তার আর দরকার নেই। তুমি কি আর ভুল হিসেব করে নিয়ে এসেছো? ঠিকই আছে, আমারও ওরকমই ধারণা। গোপাল তখন বলেন, খোদাবন্ত, এবার দয়া করে আমাকে বিদায় দিতে আজ্ঞা হোক। নবাব বললেন, হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই। এই কে আছো? একে যা দেওয়া আছে তার দ্বিগুণ বকশিস দিয়ে এবার বিদায় করো। নবাব একটু থেমে এবার গোপালের উদ্দেশ্যে বলেন, তুমি আমার একটা উপকার করতে পারো? গোপাল বিনীতভাবে বলল, হুকুম করে দেখুন হুজুর। নবাব একটু আমতা আমতা করে বললেন, তোমার এই লটবহরগুলো যদি সাথে করে নিয়ে যেতে তাহলে খুব ভালো হতো। ওগুলো আমি কোথায় বা রাখবো? তাছাড়া ওগুলো রাখা একটা বাড়তি ঝামেলাও বটে। বরং তুমি ওগুলো নিয়ে গিয়ে ওসবের একটা সুষ্ঠু ব্যবস্থা করো। অবশ্য তোমাকে আমি এ কাজের পরিশ্রম বাবদ আরো 2000 টাকা পুরস্কার দেব। গোপাল তো নবাবের প্রস্তাব শুনে অন্তরে দারুণ পুলকিত বোধ করল। সে মনে মনে ভাবল, এতগুলো বাঁশ, দড়ি, ভেড়া বিক্রি করে অন্তত 1000-5 টাকা তো পাওয়া যাবেই।
তার ওপর বাড়তি আবার নবাবের 2000 টাকা। এইসব ভাবতে ভাবতে লোভে যেন গোপালের 2 চোখ চকচক করতে থাকে। অতএব গোপাল নবাবের কথায় কোনো দ্বিরুক্তি না করে হাসি মুখে বলল, খোদাবন্দ, আপনি ওগুলো নিয়ে একদম চিন্তা করবেন না, ওগুলো আমি এখনই আমার সাথে করে নিয়ে যাচ্ছি। এই বলে গোপাল নবাবের কথা মতো তার লটবহরগুলো পিছনে নিয়ে নবাব দরবার থেকে কৃষ্ণনগরের উদ্দেশ্যে রওনা দেয়। কৃষ্ণনগরে পৌঁছে গোপাল হাটে গিয়ে বাঁশ, দড়ি, ভেড়া আর গরুর গাড়িগুলো 5800 টাকার বিনিময়ে বিক্রি করে। নগদ টাকা নিয়ে আনন্দে লাফাতে লাফাতে রাজবাড়ির অভিমুখে যাত্রা করল। তারপর রাজসভায় ঢুকে গোপাল মহারাজ কৃষ্ণচন্দ্রকে সব ঘটনা খুলে বলল। মহারাজ গোপালের মুখে সব শুনে বহুদিন পর তিনি দুর্ভাবনা থেকে মুক্তি পেয়ে প্রাণ খোলা হাসি হেসে ওঠেন। আর তার হাসির সঙ্গে রাজসভার সকলেও যোগ দিল। ধীরে ধীরে হাসির রেশ স্তিমিত হলে মহারাজ কৃষ্ণচন্দ্র গোপালের বুদ্ধির যথাযথ কদর করে তাকে বেশ কিছু অর্থমূল্য পুরস্কার দিয়ে সেদিনকার মতো গোপালকে বিদায় জানালেন।